একটা ছোট্ট গ্রামে টুম্পা থাকতো। তার স্বামী মারা যাওয়ার পর সে তার ছেলে মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করে তোলে। তারপর তার ছেলের সে বিয়ে দিয়ে দেয়, কিন্তু তার মেয়ের একটা চোখ অন্ধ হওয়ার কারণে তার মেয়েকে সে কোথাও বিয়ে দিতে পারেনি। কিছুদিন ধরে টুম্পার শরীর অনেক খারাপ ছিল। আমি আর সহ্য করতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে রে বাবা। মা, তুমি একটু শান্ত হয়ে যাও, তোমার কিচ্ছু হবে না। না রে মা, আমার শরীরের মধ্যে যা কষ্ট হচ্ছে আমি কাউকে বোঝাতে পারবো না রে। শোন বাবা বিজয়, তোর বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছি। ধীরে ধীরে তোর আর তোর বোনের জন্য কিছু গুছিয়ে রেখেছি। তোর বোন চোখে দেখতে পায় না বলে কেউ ওকে বিয়েও করতে চায় না, কিন্তু তুই আজ আমাকে একটা কথা দে বাবা। হ্যাঁ মা, বলো। দেখ বাবা রাহুল, রানী তোর ছোট বোন, একটা দুর্ঘটনায় রানীর একটা চোখ নষ্ট হয়ে যায়। আমি ওর চিকিৎসা সব জায়গা থেকে করেছি, কিন্তু ওর চোখ আর ঠিক হয়নি। তুই আমাকে কথা দে বাবা, আমি চলে যাওয়ার পর তুই তোর বোনকে ভালোভাবে খেয়াল রাখবি। তুই কোনোদিন ওর হাত ছাড়বি না বাবা, তুই আমাকে কথা দে। মা, তুমি রানীকে নিয়ে চিন্তা করো না, আমি রানীকে ভালোভাবে খেয়াল রাখবো। হ্যাঁ মা, আপনি রানীকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি রানীকে আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখবো। বাবা বিজয়, আলমারিতে কিছু সম্পত্তি আছে, তাতে তোদের দুজনার অধিকার আছে রে বাবা। আমি চলে যাওয়ার পর রানীকে হাফ জমি জায়গা আর কিছু টাকা পয়সা দিস বাবা, আর ওকে সবসময় খেয়াল রাখিস রে বাবা। এইসব বলে টুম্পা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তুমি ছাড়া যে এই দুনিয়ায় আমার আর কেউ নেই মা। তুমি কেন চলে গেলে? তুমি ফিরে এসো মা, ফিরে এসো। মা, আপনি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলেন? এই যা কিছু হয়েছে এই সব অন্ধ কানের জন্য হয়েছে। মা সবসময় এই কানের চিন্তা করতে থাকতো, আর এই চিন্তাই মার জীবনটাই নিয়ে নিল। তুমি একদম ঠিক বলেছ গিন্নি। রানী, এবার কান্না টান্না থামা, চল মায়ের শেষকৃত্য করতে হবে। এরপর বিজয় ও রানী দুজনে মিলে তাদের মায়ের শেষকৃত্য করে দেয়। দেখতে দেখতে এমনভাবে আরও কিছুদিন কেটে যায়। শোনো, এবার তো সারা জীবন আমরা রাজার হালের মতো বাঁচব। এইসব তুমি কি বলছো গিন্নি? আমরা কেমনভাবে রাজার হালে বাঁচবো? এইসব তো কিছুই বুঝতে পারছি না। আরে শোনো, এখন তো মা চলে গেছে, এবার তো আমাদের কাছে এত সম্পত্তি আছে, এত জায়গা জমি আছে, তা সব তো আমাদেরই তো। এইসব তুমি কি বলছো গিন্নি? কিন্তু মায়ের আদরের মেয়ে রানী, এইসব সম্পত্তি ওরও তো ভাগ আছে, তাহলে সব সম্পত্তি আমাদের কি করে হলো? আরে একটু মাথা ঠান্ডা করে ভাবো গো। তোমার বোন কানা, আর তুমি তো জানো কানা মেয়েকে অত সহজে কেউ বিয়েও করে না। আর যদি বিয়ে না করে কেউ, তাহলে তো সারা জীবন ওকে কুমারেই কাটাতে হবে। আর যদি ও কুমারেই কাটে, তাহলে তো সারা জীবন আমাদের বাড়িতে থাকতে হবে। তাহলে ওর জায়গা সম্পত্তির কী দরকার আছে? আমরা ওকে দুবেলা দুমুঠো খেতে দিই, এটাই তো ওর জন্য অনেক কিছু। আরে হ্যাঁ গিন্নি, এই কথাটা তুমি একদম ঠিক বলেছ। রানী জায়গা সম্পত্তি নিয়ে বা কি করবে? সেই তো আমাদের বাড়িতে থাকবে, ওকে দুবেলা দুমুঠো খেতে দিলে সেটাই অনেক। আমি তো ওটাই বলছি, আমি রানীকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবো, বাড়ির সব কাজ ওকে দিয়েই করাবো। তাদের এইসব কথাবার্তা রানী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনতে পায়। তার দাদা বৌদির এইসব কথাবার্তা শুনে রানী অনেক কষ্ট পায়। জানি না মা, এই অবস্থায় তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? দাদা বৌদি কত লোভী, ওরা দুজন আমাকে চাকরানি বানিয়ে রাখতে চায়। দাদার থেকে আমি এটা কোনোদিনও আশা করিনি।
রানী এমনভাবে কাঁদতে কাঁদতে সে নদীর কিনারে চলে যায়। এখন আমি কি করব, কোথায় যাব? এই দুনিয়াতে কেউ নেই আমার। জানি না আগের জন্মে কি খারাপ কাজ করেছিলাম, তার ফল আমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। কি করব আমি? রানী এসব ভাবতে ভাবতে তার পা স্লিপ করে সে নদীতে পড়ে যায়। এই জঙ্গলের মধ্যে দুজন বয়স্ক মানুষ থাকতো। জানো তো, ভগবান আমাদের সন্তানের সুখ থেকে বঞ্চিত করে রেখেছে। আমাদের সন্তান যখন হলো, এই পৃথিবীর আলো দেখতে না দেখতে ভগবান তাকে উপরে তুলে নিল। আজ যদি আমাদের সন্তান বেঁচে থাকতো, তাহলে আমাদের কত খেয়াল রাখতো। গিন্নি, তুমি একদম ঠিক বলেছ। এই বয়সে আর মাথায় ঝোড়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সবজি বিক্রি করতে অনেক কষ্ট লাগে। বয়সকালে যে তেমন ভালো শক্তি বল পায় না গায়ে। জানো তো, ঘরেতে একটু চালের দানা পর্যন্ত নেই। সকাল থেকে আমরা দুজন মুখে কিচ্ছু কাটিনি। তুমি তার চেয়ে কিছু সবজি তুলে আর বাজারে বিক্রি করতে নিয়ে যাও। যা রোজগার হবে একটু চাল ডাল কিনে নিয়ে আসো। ঠিক আছে গিন্নি, আমি তাহলে কিছু সবজি তুলে নিই, বাজারে বিক্রি করতে যাব। আচ্ছা শোনো, ঘরেতে একটু জল নেই। আগে আমি নদী থেকে একটু জল নিয়ে আসি, তারপর নয় তুমি বাজারে যাবে। ঠিক আছে, তাহলে তুমি জল নিয়ে বাড়িতে তাড়াতাড়ি চলে এসো, আবার আমাকে সবজি নিয়ে বেরোতে হবে। যখন মালতী জল আনতে নদীতে যায়, তখন সে দেখতে পায় নদীর কিনারে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, কে গো, শুনছো? তাড়াতাড়ি এখানে এসো, এখানে দেখবে এসো, একটা মেয়ে পড়ে আছে, তাড়াতাড়ি এসো গো। আরে, এটা তো মালতীর গলার আওয়াজ। যাই তো, গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে গিন্নি? এত জোরে জোরে চিৎকার কেন করছো? যখন আমি এখানে জল নিতে এসেছি, তখন থেকে দেখি এই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে গিন্নি, এই মেয়েটা এখানে কেমন করে আসলো? আমার মনে হয় এই মেয়েটা এই নদীর ঢেউয়ে ভেসে ভেসে চলে এসেছে এখানে। কিন্তু এবার আমরা কি করব? আমরা তো এই জঙ্গলে একাই থাকি, আর যদি এখানে আর কেউ থাকতো, তাহলে নয় কাউকে ডেকে সাহায্য চাইতাম। শোনো গিন্নি, এই কথা না বলে সময় নষ্ট করো না। এই মেয়েকে তাড়াতাড়ি আমাদের কুটিরে নিয়ে যেতে হবে। তারপর তারা এইসব বলে রানীকে তাদের কুঠিরে নিয়ে যায়। গিন্নি, জানি না এই মেয়ের কবে যে জ্ঞান আসবে, তা কে জানে। আর যখন জ্ঞান আসবে, তখন আমরা একে কি খেতে দেব বলো তো? ঘরে তো চালের ফোঁটা মাত্র কিছুই নেই। আরে গিন্নি, তুমি অত চিন্তা করো না তো। আমি ওই সবজিগুলো নিয়ে বাজারে যাচ্ছি। যা বিক্রি করে রোজগার হবে, তাতে আমি চাল ডাল কিনে নিয়ে আসবো। ততক্ষণ তুমি মেয়েটাকে খেয়াল রাখো। এইসব বলে মদন সবজিগুলো নিয়ে বাজারের দিকে বিক্রি করতে বেরিয়ে পড়ে। একদিন পরে রানীর জ্ঞান ফিরে আসে। তখন রানী বলতে থাকে, তোমরা কারা, আর আমি এখানে কি করে এসেছি? আরে মা, তুমি আমাদেরকে চিনবে না, আমরা এই জঙ্গলে থাকি। তুমি এটা বলো, তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীর ঠিক মানে আমার কি হয়েছিল? আমরা কাল তোমাকে নদীর পাড়ে থেকে পেয়েছি।
তুমি নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। আমরা তোমাকে দেখতে পেয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। একদিন পরে তোমার জ্ঞান আসলো মা। তারপর রানীর সবকিছু মনে পড়ে যায় আর তখন সে বলতে থাকে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। কিন্তু মা, তুমি নদীর পাড়ে কেমন ভাবে এলে? তারপর রানী তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা বলে। মা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ মা, বলো, তুমি কি বলতে চাও? মা, আমি ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না। আমার দাদা বৌদি আমাকে একদম পছন্দ করে না। ওরা দুজন আমার ওপর অনেক অত্যাচার করবে। আমি ফিরে যেতে চাই না মা। আমি কি তোমাদের সাথে এখানে থাকতে পারি? রানীর এই কথা শুনে তারা অনেক চিন্তায় পড়ে যায়। আমি তোমাদের ঘাড়ের বোঝা হয়ে থাকবো না। তোমাদের সব কাজ করে দেব, তোমাদের সব কাজে সাহায্য করব। কিন্তু তোমরা দয়া করে আমাকে আর ওই দাদার কাছে পাঠিয়ে দিও না। ঠিক আছে মা, আমরা তোমাকে পাঠাবো না। তুমি আমাদের সাথেই থাকবে। আর যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাকে কোনো কাজ করার দরকার হবে না। মা, আমাদের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে ভগবান তাকে তুলে নিয়েছে। আজ থেকে তুমি আমাদের মেয়ে, তুমি আমাদের সাথেই থাকবে মা। এইসব কথা শুনে রানী অনেক খুশি হয়। অন্যদিকে রানীর বৌদি বলতে থাকে, জানি না ওই পোড়ারমুখী কোথায় চলে গেছে। দুদিন ধরে বাড়িতে আসেনি এখনো। আরে গিন্নি, এটা তো খুশির খবর। ও নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে। আর এমনিতে ও আমাদের বোঝা হয়েছিল। আমরা ওকে কতদিন বাড়িতে বসে বসে খাওয়াবো বলো তো? ভালো হয়েছে ও চলে গেছে। আরে, আমি তো ওকে চাকরানি বানাতে চেয়েছিলাম, যাতে ও বাড়ির সব কাজ করত, আর আমি সারাদিন রানীর মতো বসে বসে হুকুম চালাতাম। দূর, এবার আমাকে বাড়ির সব কাজ করতে হবে, আর ভালোই লাগে না। আরে গিন্নি, তুমি চিন্তা কেন করছো? আমাদের কাছে এত সম্পত্তি, টাকা পয়সা সব কিছু আছে। আমি কাল তোমার জন্য একটা চাকরানি রেখে দেব। আরে, তুমি সত্যি বলছো? আমার জন্য চাকরানি রাখবে, যে আমার সব কাজ করে দেবে? অন্যদিকে রানী তার নতুন বাবা মায়ের সাথে সে ভালো থাকে, আর মদন তাদের গাছের সবজি তুলে সে বাজারে বিক্রি করে সংসার চালাতো। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে মদন বলতে থাকে, গিন্নি, কাল রাত থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। পানিতে তেমন শক্তি পাচ্ছি না। তা গিন্নি, ঘরেতে খাওয়ার জন্য কিছু আছে নাকি? একদম শরীরে বল পাচ্ছি না, তাই তো সবজি বিক্রি করতে যেতে মন চাইছে না। না গো, আজ বাড়িতে তো কিছুই নেই। যা কিছু হাট বাজার ছিল তা সব শেষ হয়ে গেছে। আর তুমি যদি সবজি বিক্রি করতে না যাও তাহলে আজ আমরা কি খাবো বলো তো? আর তখন সেখানে রানী চলে আসে। বাবা, আজ তোমাকে সবজি বিক্রি করতে যেতে হবে না, আজ আমি যাব। আজ তুমি বাড়িতে ভালোভাবে বিশ্রাম নাও। না রে মা, এসব তুই কি বলছিস? আমি বেঁচে থাকতে তুই কেন যাবি বাইরে কাজ করতে? বাবা, তোমার এত বয়স হয়ে গেছে, আর তুমি এই বয়স নিয়ে আর কত পরিশ্রম করবে বলো তো? আজ থেকে আমি বাজারে সবজি বিক্রি করতে যাব। আমাদের মেয়ে তো ঠিক বলেছে। আজ তো তোমার শরীরটা ঠিক নেই, তুমি বাড়িতে আরাম করো। হ্যাঁ বাবা, মা একদম ঠিক কথা বলেছে। তুমি একটু আরাম করো বাড়িতে। ঠিক আছে মা, তাহলে তুই ভালোভাবে সাবধানে যা, আর বিকালের মধ্যে বাড়ি চলে আসিস রে। বাবা, তুমি অত চিন্তা করো না তো। তাহলে এখন আমি আসি, আবার সবজিগুলো তুলে নিয়ে যেতে হবে। এরপর রানী তাদের গাছের সবজিগুলো তুলতে থাকে। তারপর সে সবজিগুলো তুলে বাজারের পথে রওনা দিয়ে দেয়। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি, সবে গাছে থেকে তুলে নিয়ে এসেছি। একদম টাটকা টাটকা সবজি, কম টাকা, নিয়ে যাও। বাহ, তোমার কাছে তো অনেক রকমের সবজি আছে।
তা বলো সবজির কিলো কত করে? কাকিমা যা নেবেন 10 টাকা কিলো, একদম টাটকা টাটকা সবজি। তাহলে দাও, আমাকে 1 কিলো সবজি দাও। এমনভাবে রানীর সব সবজি বিক্রি হয়ে যায়। সবজি বিক্রি করে যা রোজগার হয়েছিল তা নিয়ে সে হাট বাজার করে সে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল। রানী বেশ কিছু দূর যাওয়ার পর একটা বুড়িমার সাথে তার দেখা হয়ে যায়। আরে মা, আমি 2 দিন ধরে কিছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দে রে মা। খিদের জ্বালায় আমি যে আর হাঁটতে পারছি না, মনে হয় এখানেই পড়ে মরে যাব রে। কিন্তু বুড়িমা, আমার কাছে তো খাওয়ার জন্য এখন কিছুই নেই, আর আমার কাছে হাট বাজার শুধু চাল আর ডাল আছে। তুমি যদি এটা নিয়ে যেতে চাও তাহলে তুমি এটা নিয়ে যেতে পারো। যদি আমি এগুলো নিয়ে চলে যাই তাহলে তুই কি খাবি রে মা? ও তুমি চিন্তা করো না তো বুড়িমা, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। তারপর রানী সেই ব্যাগটা নিয়ে বুড়িমার কাছে দিয়ে দেয়, আর বুড়িমা সেই ব্যাগটা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর রানী সামনের দিকে যেতে যেতে সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর সেটা রাজকুমার দেখতে পায়। আরে, এই মেয়েটা তো মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আর কে এই মেয়েটা? কত অপরূপ সুন্দর দেখতে মেয়েটার। এই মেয়েটার বাড়ি কোথায় সৈনিক? আজ্ঞে মহারাজ, এই মেয়েটার বাড়ি হচ্ছে এই জঙ্গলে। ও ওর বুড়ো বাবা মায়ের সাথে এই জঙ্গলেতেই থাকে। তোমরা কি এই মেয়েটার বাড়ি চেনো? হ্যাঁ মহারাজ, ওই মেয়েটার বাড়ি আমরা চিনি। তাহলে নিয়ে চলো আমাকে এই মেয়েটার বাড়িতে। রাজকুমার রানীর অপরূপ সৌন্দর্য দেখেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। তারপর রাজকুমার রানীদের বাড়িতে যায়। রাজকুমার, বলুন না আমার মেয়ের কি হয়েছে? আপনার মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল, তখন আমি ওনাকে অজ্ঞান হতে দেখেছি। হে ভগবান, আমার মেয়ে সেই সকাল থেকে এখনো কিছুই খায়নি। মনে হয় এই কারণে আমার মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আর তখন রানীর জ্ঞান ফিরে আসে। মা, আমার কি হয়েছে আর আমি বাড়িতে কিভাবে এলাম? তারপর মদন রানীকে সবকিছু বলে। রাজকুমার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আরে, এখানে ধন্যবাদ কেন দিচ্ছেন? এটা তো আমার কর্তব্য। যদি আপনাদের কোনো কিছু সমস্যা না থাকে তাহলে কি আপনাদের মেয়েকে আমার সাথে বিবাহ দেবেন? রাজকুমারের এমন কথা শুনে তারা অনেক অবাক হয়ে যায়। আপনি কি সত্যি বলছেন রাজকুমার? আপনাদের মেয়ের প্রথম দেখাতে আমার মনে ওর জন্য ভালোবাসার জায়গা করে নিয়েছি। কিন্তু রাজকুমার, আমার মেয়ে যে একটা চোখে দেখতে পায় না। তাতে কি হয়েছে? রানী অনেক সাদাসিধে ভালো মনের মেয়ে। আমি রানীকে মন থেকে পছন্দ করি। আমি সব দিক থেকে হলেও ওকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। রাজকুমার, আমি আপনাকে কিছু সত্যি বলতে চাই। তারপর মদন রানীর দাদা বৌদির ব্যাপারে সব সত্যি কথা রাজকুমারকে বলে দেয়। আপনারা দুজন কত বড় মনের মানুষ। একটা অচেনা মেয়েকে নিজের মেয়ের মতো রেখেছেন। আপনাদের মতো মানুষ এই দুনিয়াতে খুব কম দেখা যায়। সত্যি বলতে আপনারা আমার মন জিতে নিয়েছেন। সত্যি বলতে রানীর প্রতি আমার সম্মানটা আরো বেড়ে গেল। আমি রানীকে বিয়ে করতে চাই। কিন্তু রাজকুমার, আপনার মাতা পিতা এই বিয়েটা কিভাবে মেনে নেবে? ওনারা তো আপনার জন্য কোনো সুন্দরী রাজকুমারী খুঁজছে। ওটা নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। আমার খুশিতেই আমার মাতা পিতার খুশি। আমার পুরো বিশ্বাস আমার মাতা পিতা রানীকে পছন্দ করবে। আপনি একবার রানীকে জিজ্ঞাসা করে নিন যে ও আমাকে বিয়ে করতে চায় কিনা। হ্যাঁ হ্যাঁ রাজকুমার, আমার মেয়ে আপনাকে বিয়ে করবে। কি রে রানী, বল। হ্যাঁ মা, আমি রাজকুমারকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। আমার তো কপাল ভালো যে উনি আমার একটা চোখ অন্ধ হওয়ার পরও উনি আমাকে পছন্দ করেছেন। কিন্তু রাজকুমার, আমার একটা শর্ত আছে। কি শর্ত রানী? আমার বিয়ের পর আমার বাবা মাকে আর এই জঙ্গলে আমি থাকতে দেব না। তারা আমার সাথেই রাজপ্রাসাদেই থাকবে। এইসব তুই কি বলছিস রানী? বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে বাবা মা থাকতে নেই রে মা।
আমরা কেমনভাবে থাকবো বল? থাকতে পারে মা। রানী, তোমার এই সত্ত্বেও আমি মেনে নিলাম। এইসব বলে রাজকুমার রাজমহলে চলে যায়। মাতা পিতা, আমি একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই। এ তো খুব খুশির খবর। কে ওই কন্যা? ওই কন্যার নাম কি? ওর নাম রানী। ও জঙ্গলে ওর বাবা মায়ের সাথে থাকে। তবে বাবা, রানী একটা চোখে দেখতে পায় না। রাজকুমারের এই কথা শুনে সবাই চুপচাপ হয়ে যায়। তাতে কি হয়েছে? তুমি তো ওকে পছন্দ করেছো। আর ওর একটা চোখ অন্ধতা কি হয়েছে? ওর মন পরিষ্কার হওয়া চাই। মা, রানী খুব সাদাসিধে এবং বড় মনের মানুষ, একদম তোমার মতো। তাহলে ঠিক আছে, তাহলে চলো কাল আমরা ওই মেয়ের বাড়িতে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তাহলে তুমি কি বলছো? ঠিক আছে রানী, কাল আমরা আমাদের ছেলের সম্বন্ধ নিয়ে ওই মেয়ের বাড়িতেই যাব। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর কিছুদিন পর সূর্যনগরের রাজকুমারের সাথে রানীর বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। তারপর রানী তার পরিবারকে নিয়ে খুশি খুশি জীবন কাটাতে থাকে।